আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর একটি বাংলা গল্পের সাজেস্টিভ কিছু প্রশ্নোত্তর নিয়ে। যেহেতু তোমাদের বইতে কোনো অনুশীলনী নেই, কোন ধরনের প্রশ্ন তোমরা অনুশীলন করবে পরীক্ষার জন্য বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সামনেই তোমাদের পরীক্ষা, আইসিএসসি পরীক্ষা, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না কোন প্রশ্নগুলো পড়ো। বইতে তো অনেক প্রশ্ন আছে, বইতে আছে, কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন তোমরা সহজে কমন পেতে পারো, পড়লে পুরো বিষয়টা কভার হবে। তো তেমনই কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারে তোমরা লিখে খাতায় অনুশীলন করো। প্রথম প্রশ্ন, আজহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। অংশটি কার লেখা, কোন গল্পের অংশ, তাকে কীরকম কৃপণ বলা হয়েছে, তার পরিচয় দাও, আর তাঁর কৃপণতার দৃষ্টান্ত দাও। প্রথম দুটো 2 নম্বর, পরের দুটো 3 নম্বর। উত্তরগুলো তোমরা লিখে রাখো খাতায়। আলোচ্য অংশটি বাংলাদেশের শ্রেষ্ঠ কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ুন আহমেদের বিখ্যাত ছোট গল্প লোকটি গল্পের অংশ। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, গল্পকথায় আছে যে কোনো এক কৃপণ চিনিতে পিঁপড়ে পড়লে পিঁপড়েগুলিকে ফেলত না, অন্য কৌটায় জমিয়ে রাখত। পরে চিনি ফুরিয়ে গেলে সেই পিঁপড়ে দিয়ে চা বানাতো। আজহার খাঁকে এরকম একজন কৃপণের সমগোত্রীয় বলা হয়েছে। গ প্রশ্নের উত্তর, আজহার খাঁ ধনী লোক, তিনি যেমন ধনী তেমনই কৃপণ। নারায়ণগঞ্জে তার 2টো গেঞ্জির কারখানা আছে, সেখান থেকে প্রতি মাসে তার 70,000 টাকা উপার্জন হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে, 3টিই ভাড়া দেওয়া। নিজে একা মানুষ, তাই নিজের 3টি বাড়ি ভাড়া দিয়ে তিনি নিজে একটা 3 কামরার বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এখন খরচ বাঁচাতে একটা 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। অথচ তার এত রোজগার, কিন্তু খাওয়া দাওয়া অত্যন্ত সীমিত। বাঁচার জন্য ন্যূনতম খাদ্যের বেশি খাওয়াকে তিনি অপরাধ বলে মনে করেন। রাতে 2টো কলা আর একটা ডিম খান, আর তার সঙ্গে একটা টোস্ট বিস্কুট। তার কোনো শখ আহ্লাদ নেই, কোনো রকম অপচয় নেই, শুধুই তিনি সঞ্চয় করেন। ঘ প্রশ্নের উত্তর, লেখক আজহারউদ্দিন খাঁকে গল্পকথার পিঁপড়ে সঞ্চয়ী লোকটির সঙ্গে তুলনা করেছেন। এই 2-1টা ক্ষেত্রে তার খানিকটা আভাস পাওয়া যায়। যেমন তিনি অত্যন্ত কম খান এবং সাধারণ খাবার খান। রাতে আগন্তুক এলে কলিং বেল বাজানোর সাথে সাথেই তিনি বেরিয়ে আসেন, আর হাত মুখ ধোয়ার অপেক্ষা করেন না, কারণ তাঁর আসতে দেরি হলে বেশিক্ষণ বেল বাজিয়ে সে বিদ্যুতের বিল বাড়িয়ে দেবে, এটা মানতে পারেন না। ছোট বাড়ি খোঁজার মধ্যেও কৃপণ স্বভাবের পরিচয় মেলে। প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্তই। 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই ধরনের উত্তর তোমরা পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। আর দূরের এবং কাছের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আমি একটা অনাথ আশ্রম করতে চাই। বক্তাকে, তিনি কাকে কথা বলেছেন, অনাথ আশ্রমের উপযোগিতা কী, বক্তা কীভাবে সেই ইচ্ছা পূরণ করেন। প্রথম দুটো 2 নম্বরের, আর শেষের দুটো 3 নম্বরের। প্রথম প্রশ্নের উত্তর, বিখ্যাত কথাশিল্পী হুমায়ুন আহমেদের লেখা লোকটি গল্পের এই অংশের বক্তা হলো জনৈক বর্ষা রাতের আগন্তুক, যে বিখ্যাত কৃপণ ও ধনী ব্যবসায়ী আজহারউদ্দিন খাঁর বাড়িতে এসেছিল একটা বড় হিরে বিক্রি করতে। দ্বিতীয় ক্ষয়ের উত্তর, এই অংশের কথাগুলো বক্তা বলেছিলেন অত্যন্ত কৃপণ, অত্যন্ত ধনী
কিন্তু আদ্যোপান্ত সৎ ব্যবসায়ী আজহারউদ্দিন খাঁকে। যারা অনাথ আশ্রম বা যারা অনাথ, অর্থাৎ মাথায় মাথার ওপর কোনো অভিভাবক নেই, মা নেই, বাবা নেই, থাকার বাসস্থান নেই, খাবার নেই, কোনো কিছু করার সামর্থ্য নেই, এমন শিশুদের নিরাপদ আশ্রয় হলো অনাথ আশ্রম। সেখানে তারা খাবার পায়, আশ্রয় পায় এবং পড়াশোনার সুযোগও পায়। অনাথ আশ্রম এইসব শিশুদের মানুষ হওয়ার সুযোগ দেয়, তাদের অকাল মৃত্যু ও বিপদগামী হওয়া থেকে রক্ষা করে। তবে অনাথ আশ্রমের কোনো আয়ের উৎস থাকে না, অথচ প্রতিদিনের একটা খরচ বাঁধা থাকে। তাই কোনো না কোনো দান অথবা সরকারি সাহায্য ছাড়া এই মহৎ উদ্যোগ চলতে পারে না। ঘ প্রশ্নের উত্তর, রহস্যময় আগন্তুক আজহারউদ্দিন খাঁকে নিজের ইচ্ছা প্রকাশ বলেছিল যে সে তার হিরে বিক্রির টাকায় একটা অনাথ আশ্রম এবং একটা হাসপাতাল গড়তে চায়। কিন্তু হিরেটা আজহারউদ্দিন খাঁর কাছে রেখে গেলেও তার দাম নিতে আসেননি। সুতরাং হিরে বিক্রির টাকায় অনাথ আশ্রম, হাসপাতাল গড়ার চেষ্টা করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু 1 বছরের মধ্যেও সে না আসায় আজহারউদ্দিন নিজের টাকাতেই অনাথ আশ্রম গড়ে তার ইচ্ছে পূরণ করতে উদ্যোগী হন। অনাথ আশ্রম গড়া হলে তিনি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেন, আর এই কাজ করতে এসে টাকা টাকা পয়সার সদ্ব্যবহার, মানুষ হিসেবে বাঁচার লক্ষ্য ইত্যাদি বিষয়ে তার নতুন দৃষ্টি লাভ হয়। ফলে হীরের দাম দেওয়ার হিসেবে যে কাজ তিনি শুরু করেছিলেন সেটা শেষ পর্যন্ত নিজের টাকায় করা উচিত বলেই তিনি সিদ্ধান্ত নেন। ফলে লোকটিকে হীরেটা ফেরত দিয়ে দেন এবং অন্যদিকে আজহারউদ্দিন খান নিজের টাকায় লোকটিরও ইচ্ছে পূরণ হয়ে যায়। 3 নম্বর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে রাখো, তোমরা অনুশীলন করবে, বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হয়েছে, তার আনন্দ পাওয়ার কারণ কি, তার চরিত্র বর্ণনা করো। হুমায়ুন আহমেদ রচিত লোকটি নামক গল্পের আলোচ্য অংশের বক্তা হলেন মঈনুদ্দিন নামক এক যুবক। মঈনুদ্দিন কথাগুলি তার অফিসের বড়বাবু নারায়ণগঞ্জের বাসিন্দা আজহারউদ্দিন খাঁকে উদ্দেশ্য করে বলেছেন। মঈনুদ্দিন চাকরিতে যোগদান করার পর থেকেই দেখেছে যে আজহারউদ্দিন খাঁ একজন অতি কৃপণ মানুষ, কিন্তু সৎ ভদ্রলোক। প্রতিদিন নিজের খাদ্য তালিকা থেকে শুরু করে ইলেকট্রিক বিল পর্যন্ত প্রতিটি বিষয়ে তিনি অতি কৃপণ এক মানুষ। এই আজহারউদ্দিন খাঁ যখন মঈনুদ্দিনকে ডেকে বলেন যে তিনি অনাথ ছেলেমেয়েদের জন্য একটা আশ্রম করতে চান, তখন মঈনুদ্দিনের চোখে জল এসে যায়। সে অকপটেই আজহারউদ্দিনকে জানায় যে সে আজহারউদ্দিনকে অতি খারাপ লোক বলে মনে করত, কিন্তু এই ইচ্ছা প্রকাশের পর তার মনের ধারণা সম্পূর্ণ বদলে গেছে। মঈনুদ্দিন ছিল আজহারউদ্দিন খাঁয়ের ম্যানেজার। সে লেখাপড়া ভালোই জানে এবং ফিজিক্সে MSc ডিগ্রি আছে তার। কোথাও চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় সে কাজ নেয়। অতি ভালো, সৎ এবং কর্মঠ হিসেবে মঈনুদ্দিনের খ্যাতি ছিল। শুধু সততাই নয়, সে ছিল অত্যন্ত দয়াবান ও সাহসী। আর আজহারউদ্দিনকে সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তাকে দীর্ঘকাল খারাপ লোক হিসেবেই জানত। আবার আজহার সাহেবের মুখ থেকে অনাথ আশ্রম এবং হাসপাতাল গড়ে তোলার কথা শুনে মঈনুদ্দিন তাঁর পায়ে পড়তেও দ্বিধাবোধ করে না। গরিবদের, সাধারণ মানুষদের উপকারে লাগবে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে সে নিজেকে ধন্য মনে করে এবং আনন্দে তার চোখে জল এসে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে এই ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না।